দেখো এই অঙ্কটা সমাধান করে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে p দিয়ে এবং সংখ্যা দিয়ে p, p - 2 p + 3 p এবং p + 2 p + 2 এটা কি p + 2 p + 2 একই। তার মানে ভুজ এবং কোটি কিন্তু একই। তাহলে এই ত্রিভুজ এই বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলে আবার p থাকবে না। তিনটা বিন্দুর স্থানাঙ্কে p আছে কিন্তু ক্ষেত্রফলে কোনো p থাকবে না। তার মানে কি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বের করলে দেখা যাবে সেখানে p ছাড়া ক্ষেত্রফলটা আসবে p ছাড়া, তাহলেই হবে। ওকে, চলো আমরা ক্ষেত্রফল বের করি। ত্রিভুজটির ক্ষেত্রফল ডিরেক্ট লিখি, ত্রিভুজটির ক্ষেত্রফল, হ্যাঁ ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে হাফ, তারপরে পড়ো এই যে ভুজগুলা নেই p + 3, হ্যাঁ আর এটা হলো p + 2 এবং p আবার, তারপরে কি কোটিগুলা নেব p - 2, এটা হবে p আর এটা হলো p + 2 আর এই p - 2 এটা আবার বাস এই এত বর্গ একক, আমরা এককটা লিখব এভাবে এত বর্গ একক। আচ্ছা এখন দেখো এই যে হাফ লিখলাম, তবে এখানে মড কিন্তু দিতে হবে, এই যে মড, হ্যাঁ আচ্ছা এখন দেখো মড চিহ্ন রাখলাম আমরা, তাহলে p আর p গুণন হয়ে p², এই যে p গুণন হয়ে আর এই দুইটা গুণন করব আমরা প্লাস, এটা হবে p² আর 3p + 2p 5p + 6, আমি কিন্তু একবারে গুণ করে দিছি p + 3 p + 2 একবার গুণন করে নামিয়েছি, প্লাস এইটা যদি আমরা গুণ করে দেখো p + 2 p - 2 তার মানে কি p² - 4, তাই না? এটা গুণন করলে ওকে এই পর্যায়ের গুণন শেষ, একটা মাইনাস, তারপর এখন এইদিকে গুণন করব, দেখো p² এটা -2p + 3p তার মানে কি এই যে p² - 2p + 3p তার মানে p আর -6, এই যে এইটুকু গুণন করছি p - 2 আর p + 3 একবারে গুণন করে নামিয়েছি, ঠিক আছে? আর p দ্বারা এটা গুণন করব তাহলে কি হবে প্লাস p² + 2p, ঠিক আছে? এই যে p² + 2p আর p দ্বারা এটা গুণন করলে প্লাস p² + 2p, দেখো হ্যাঁ এই যে মড চিহ্ন, এই p দ্বারা এটা গুণ করলেও p² + 2p, এই p দ্বারা এটা গুণ করলেও p² + 2p, ঠিক আছে? তো এত বর্গ একক, এখন এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে সেখানে p নেই, এই আর কি। আচ্ছা মড চিহ্ন দিলাম, এখন দেখি এখানে কি দাঁড়ায় p² 3p², ওকে, তারপরে কি আছে 5p আর p এর রাশি নাই তাহলে 5p, আর এখানে আছে 6 - 4 দ্যাট ইজ 2, এই পর্যায়ে ব্র্যাকেট আমি রেখে দিলাম p² এখানে হলো 3p², দেখো আর p + 2p + 2p তার মানে 2p 4p + p 5p + 5p, যে 5p আর -6 শুধু -6, তাই না? আর কোনো সংখ্যা নেই -6, মানে ভেরি গুড। আচ্ছা দেখো এত বর্গ একক, এখন আমরা মাইনাস চিহ্নটা উঠিয়ে দিব, মড থাকবে এই যে 3p² + 5p + 2 - 3p² - 5p + 6, এই যে মড চিহ্ন থাকলো। এখন দেখো 3p² কাটা 5p কাটা এত বর্গ একক ইকুয়াল টু হাফ, মডের ভিতরে থাকে কত +2 + 6 তার মানে কি +8, এত বর্গ একক সমান হাফ ইনটু 8 ইকুয়াল টু 4 বর্গ একক যা p বর্জিত, তাই না? হ্যাঁ এই তো চলে আসছে, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল p বর্জিত প্রমাণিত। এবার অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব, দেখো এটাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। দেখো OPQ ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে এবং দেখাও OPQ ত্রিভুজের শীর্ষত্রয় এই যে O বিন্দু এটা মূল বিন্দু, এই জন্য 0 0, আর P বিন্দুর স্থানাঙ্ক এটা আর Q বিন্দুর স্থানাঙ্ক এটা, OPQ ত্রিভুজ। ক্ষেত্রফল দেওয়া, ক্ষেত্রফল বলতেছে যে দেখাও যে আলফা = বিটা হলে ক্ষেত্রফল বৃহত্তম হবে, ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে। তো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত তা তো আমরা বুঝতেছি, সুতরাং আগে ক্ষেত্রফল বের করি, তারপরে আমরা দেখাবো যে আলফা = বিটা হলে সেই ক্ষেত্রফলের মানটা বৃহত্তম হবে, এটা আমরা গাণিতিক যুক্তি দিয়ে প্রমাণ করব। আর সেই বৃহত্তম মানটা আমাদের বের করতে হবে, তার মানে ক্ষেত্রফলের সেই বৃহত্তম মানটা আমাদের বের করতে হবে। তো প্রথমেই লিখি যে OPQ ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ OPQ, সংক্ষেপে এটা লিখলেও হবে, ত্রিভুজ OPQ লিখলেই বোঝায় OPQ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে হাফ নিলাম, নিয়ে এবার আমরা হ্যাঁ ইচ্ছে করলে সরাসরি আমরা নির্ণায়কের পদ্ধতিতে করতে পারি, তাতে ভুজগুলো দিয়ে একটা কলাম করব, কোটিগুলো দিয়ে আরেকটা কলাম করব আর 1 1 1 দিয়ে তৃতীয় কলামটা করব, এটা তোমরা জানো। তো ভুজগুলো নিয়ে একটা কলাম করি, a cos বিটা, তারপরে হচ্ছে a sin আলফা, এই যে ভুজগুলো নিয়ে একটা কলাম করেছি,
রাইট? এবার কোটিগুলো নিয়ে আরেকটা কলাম করি, 0 মাইনাস a sin বিটা এবং a cos আলফা, a cos আলফা, cos আলফা, আর তৃতীয় কলামটা 1 1 1। নির্ণায়কের চিহ্ন ব্যবহার করে মাঝখানে বাইরে মোট চিহ্নটা দিয়ে তারপরে আমরা লিখব বর্গ একক, বর্গ একক, বাস এই। এবার দেখো আমরা এই সমাধানটা যদি করি, অর্থাৎ এই নির্ণায়কের মানটা যদি আমরা বের করি, দুইটা উপাদান, এই যে ফার্স্ট রোয়ে দুইটা উপাদান কিন্তু শূন্য, তাহলে তৃতীয় উপাদান 1 ধরে বিস্তার করলে এই 1 এর কলাম আর 1 এর রো বাদ দিয়ে বাকিটুকু থাকবে, তাই না? তাহলে আমরা এই যে হাফ লিখলাম, মোট চিহ্ন দিলাম এবং তারপরে নির্ণায়কের ভিতরে লিখব a cos বিটা মাইনাস a sin বিটা, তারপরে a sin আলফা, a cos আলফা। এই তো দেখো এই যে মোট চিহ্ন বর্গ একক। ওকে, এবার দেখো এই যে হাফ থাকলো, হাফ থাকলো, এবার আমরা বিস্তার করব, তাহলে এই দিকে গুণ করব আগে, মোট চিহ্ন কিন্তু থাকলোই, এই যে a স্কয়ার cos আলফা cos বিটা, a স্কয়ার cos আলফা cos বিটা, সূত্রের একটা মাইনাস, আর এদিকে দেখো এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস, এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই সূত্রে মাইনাসে প্লাস, রাইট? এখানে a স্কয়ার sin আলফা sin বিটা, a স্কয়ার sin আলফা sin বিটা, এই এত মোট চিহ্ন দিব আমরা, এটা মোট চিহ্ন আর এখানে বর্গ একক। আচ্ছা, ইকুয়াল টু এই যে হাফ, এখন a স্কয়ার কিন্তু কমন এবং a স্কয়ারটা আমরা বাইরে নিয়ে আসতে পারি, এটা যেহেতু ধ্রুবক, ইচ্ছা করলে এটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। এখন তাহলে কি হয়, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, হ্যাঁ এই যে এত বর্গ একক। এখন দেখো এটা আসলে a স্কয়ার বাই 2 এভাবে লিখি, হাফ স্কয়ার মানে স্কয়ার বাই 2, মোট থাকলো। দেখো আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি, এই যে cos a cos b প্লাস sin a sin b, cos a minus b, রাইট? তাহলে আমরা লিখব cos a minus b, তার মানে আলফা মাইনাস বিটা, এই যে মোট থাকলো এত বর্গ একক। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, তো a তো ধ্রুবক, কাজেই ত্রিভুজের ক্ষেত্রফলের মান ডিপেন্ড করতেছে এইটুকুর উপরে, এইটুকুর উপরে, রাইট? দেখো যেটুকু আমি ব্লক করেছি, অর্থাৎ cos আলফা মাইনাস বিটা এইটুকুর উপরে ক্ষেত্রফলের মান নির্ভর করে, এটা তো ধ্রুবক। তাহলে এই cos আলফা মাইনাস বিটা যদি বৃহত্তম মান গ্রহণ করে তাহলে ক্ষেত্রফল বৃহত্তম হবে, আর যদি cos আলফা মাইনাস বিটা ক্ষুদ্র মান গ্রহণ করে তাহলে ক্ষুদ্রতম হবে ক্ষেত্রফল। তো আমাদের বলছে দেখো আলফা ইকুয়াল বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে, তো আমরা বলবো cos আলফা মাইনাস বিটা বৃহত্তম হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। এই কথাটা লিখবো, আমি ডান পাশে করতেছি, এখানে লিখবো এভাবে যে এখানে এই যে cos আলফা মাইনাস বিটা বৃহত্তম হলে, বৃহত্তম হলে ক্ষেত্রফল বৃহত্তম হবে, তার মানে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে, ক্ষেত্রফল বৃহত্তম হবে, বৃহত্তম হবে, হ্যাঁ? আচ্ছা, তো cos আলফা মাইনাস বিটা এর বৃহত্তম মান কত তোমরা জানো, এটা cos আলফা মাইনাস বিটা এর বৃহত্তম মান হচ্ছে +1। কারণ আমরা কি জানি যে cos থিটা এই যে -1 লেস দেন অর ইকুয়াল টু cos থিটা লেস দেন অর ইকুয়াল টু 1, তার মানে কি cos থিটার বৃহত্তম মান 1, ক্ষুদ্রতম মান -1। তা আমাদের তো বৃহত্তম মানটা দরকার, cos আলফা মাইনাস বিটা এর বৃহত্তম মান 1, তার মানে কি অর্থাৎ আমরা এটা লিখতে পারি, অর্থাৎ তাহলে এখানে আমাদের থিটার জায়গায় আছে আলফা মাইনাস বিটা, cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এই যে 1, বা cos এই যে আলফা মাইনাস বিটা আর এই যে 1 এর জায়গায় লিখব আমি cos 0, রাইট? cos 0 এর মান 1, অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, অতএব আলফা ইকুয়াল টু বিটা। তাহলে আমরা বলতে পারি না cos আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। এখন আমরা এখানে বাংলাটা লিখব যে সুতরাং আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। বোঝা গেল? এখন বলতেছে বৃহত্তম মানটি নির্ণয় করো, তাহলে আমরা এখন বৃহত্তম কখন হবে, cos আলফা মাইনাস ইকুয়াল টু 1, তার মানে কি ক্ষেত্রফলের জায়গায় cos আলফা মাইনাস 1 এর মান বসাবো, cos আলফা মাইনাস বিটা এর মান বসাবো 1, এই যে ক্ষেত্রফল, এখানে এইটুকু এই যে ব্লক যেটুকু করছে এইটুকুর মান বসাবো 1, অতএব বৃহত্তম মান আমি এখানে লিখলাম, অতএব বৃহত্তম মান, বৃহত্তম মান, হ্যাঁ তাহলে কি হবে এই যে a স্কয়ার বাই 2, কারণ এইটুকুর মান 1, এত বর্গ একক, এত বর্গ একক, বুঝতে পারলা? তাহলে এইটুকুর মান তো 1, মোট 1 মানে 1। আচ্ছা, তার মানে কি দাঁড়াবে a স্কয়ার বাই 2 বর্গ একক, বৃহত্তম মান হচ্ছে a স্কয়ার বাই 2 বর্গ একক।
ত্রিভুজটির ক্ষেত্রফলের বৃহত্তম মান। বুঝতে পেরেছো নিশ্চয়ই? সহজ অঙ্ক আসলে, ত্রিকোণমিতির ফর্মুলাটা জানা থাকলে নির্ণয় পদ্ধতিতে সমাধান যদি না পারো, অন্য আরেকটা পদ্ধতি আছে, সে পদ্ধতিতে করলে একই ভাবে আসবে কিন্তু। ঠিক আছে?